ওয়েলকাম টু মিডনাইট এফএম। সবাই কেমন আছো আমার মধ্যরাতের বন্ধুরা? আশা করি এই গভীর রাতের আঁধারে তোমাদের মন প্রস্তুত ভয় আর রহস্যের এক নতুন সফরের জন্য। আজ আমরা এমন এক গল্প শুনব যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে প্রাচীন আতঙ্কের সাথে, যেখানে প্রযুক্তির চোখও ধরতে পারেনি আসল রহস্যের গভীরে কি লুকিয়েছিল। আজ আমাদের মাঝে এসেছেন একজন বিশেষ মানুষ, যার তীক্ষ্ণ বুদ্ধি আর রহস্যের উন্মোচনে জুড়ি মেলা ভার। হ্যাঁ, তিনি আমাদের প্রিয় প্রাইভেট ডিটেকটিভ অঞ্জয় রায়। অঞ্জয়দা, স্বাগতম আপনাকে মিডনাইট এফএমে। নমস্কার সুকান্ত এবং মিডনাইট এফএম এর সমস্ত শ্রোতাদের আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমি যে ঘটনাটি বলতে চলেছি তা আমার পেশাগত জীবনের অন্যতম অদ্ভুত এবং একাধারে ভয়ঙ্কর অভিজ্ঞতা। এটি প্রমাণ করে যে বিজ্ঞান এবং যুক্তি যেখানে থেমে যায় সেখানেই হয়তো কিছু অদৃশ্য শক্তি খেলা শুরু করে। ঘটনাটা গত বছর অক্টোবরের মাঝামাঝি সময়ের। কলকাতার বুকে একটি নামকরা অভিজাত 5 তারা হোটেল থেকে আমার কাছে একটা অদ্ভুত কেস আসে। হোটেলের নাম বলছি না, তবে ধরে নিন শহরের অন্যতম পুরনো এবং সম্ভ্রান্ত একটা হোটেল। আমাকে ফোন করেছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার মিস্টার সেনগুপ্ত। ভদ্রলোকের গলায় স্পষ্টতই উৎকণ্ঠা। সাধারণত হোটেলগুলো এমন ঘটনা বাইরে প্রকাশ করতে চায় না, কিন্তু সেনগুপ্ত সাহেব এতটাই দিশাহারা ছিলেন যে আমার সাহায্য চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি আমাকে তার অফিসে ডাকলেন। বিশাল ঝাড়বাতি আর দামি ফার্নিচার দিয়ে সাজানো অফিস, কিন্তু সেই আড়ম্বরও তার মুখের চিন্তার ছাপ ঢাকতে পারছিল না। তিনি সরাসরি মূল প্রসঙ্গে এলেন। বললেন, অনুজয় বাবু, আমাদের হোটেলে একটা অদ্ভুত সমস্যা হচ্ছে, এমন কিছু যা আমি কাউকে বোঝাতে পারছি না। আপনার মতো একজন অভিজ্ঞ মানুষই হয়তো এর কারণ খুঁজে বের করতে পারবেন। আমি তাকে আশ্বস্ত করে জানতে চাইলাম, কি হয়েছে মিস্টার সেনগুপ্ত, খুলে বলুন। তিনি এক গ্লাস জল খেলেন, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছেন। তারপর বললেন, ব্যাপারটা শুরু হয়েছে রুম নাম্বার 404 থেকে। গত মাসখানেক ধরেই রুমটা নিয়ে বেশ কিছু সমস্যা হচ্ছে। প্রথমে আমরা গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাচ্ছিলাম যে রাতে তারা অদ্ভুত আওয়াজ শোনেন, যেন কেউ হাঁটাচলা করছে বা ফিসফিস করে কথা বলছে, কিন্তু আমরা চেক করে কিছুই পাইনি। তারপর কিছু গ্রাহক অভিযোগ করলেন যে তারা রাতে তাদের ঘরের মধ্যে আবছা ছায়ামূর্তি দেখেছেন। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো তারা ভ্রম দেখছেন বা ক্লান্তির কারণে এমন হচ্ছে, কিন্তু অভিযোগগুলো বাড়তে শুরু করায় আমরা রুমটা কিছুদিনের জন্য বন্ধ করে দিলাম। আমি জিজ্ঞেস করলাম, বন্ধ করে দেওয়ার পর কি হলো? সেনগুপ্ত সাহেব এবার ফাইল থেকে কিছু প্রিন্ট আউট বের করে আমার দিকে এগিয়ে দিলেন। আমরা রুমটা বন্ধ করে পরিষ্কার করলাম, এমনকি অন্দরসজ্জা পর্যন্ত বদলানোর কথা ভাবছিলাম। কিন্তু তার আগে নিরাপত্তার খাতিরে আমরা রুমের ভেতরে একটা অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিলাম। ভাবলাম যদি কোনো অনুপ্রবেশকারী থাকে বা কোনো কর্মচারী রুমের মধ্যে অন্যায় কিছু করে সেটা ধরা পড়বে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, কিন্তু অঞ্জয় বাবু, যা ধরা পড়ল তা আমাদের সবার শিরদাঁড়া ঠান্ডা করে দিয়েছে। তিনি ল্যাপটপ চালু করে একটা ভিডিও ফাইল চালালেন। স্ক্রিনে রুম নম্বর 404-এর ভেতরের দৃশ্য। রাত তখন প্রায় 1টা। রুমটা ফাঁকা, কোথাও কোনো নড়াচড়া নেই। হঠাৎ করে বিছানার পাশের দেওয়াল ঘেঁষে একটা আবছা কালো ছায়া দেখা গেল। প্রথমে ভাবলাম আলোর খেলা, কিন্তু ছায়াটা নড়াচড়া করছে, যেন একটা মানুষের আকৃতির কোনো জিনিস ধীর পায়ে ঘরের মাঝখান দিয়ে হেঁটে বাথরুমের দিকে চলে গেল। কোনো আওয়াজ নেই, কোনো শব্দ নেই, শুধু একটা ঘোলাটে আবছা আকৃতি। আমার মতো একজন ডিটেকটিভ, যার কাজ যুক্তি আর প্রমাণ নিয়ে, তিনিও একটু হলেও স্তম্ভিত হলাম। আমি ভিডিওটা বারবার দেখতে বললাম। প্রতিবারই একই ঘটনা। ছায়ামূর্তিটা যেন এক লহমায় আসে, নিজের মতো করে হাঁটে আর মিলিয়ে যায়।
কোনো দরজা খোলে না, কোনো আওয়াজ হয় না, শুধুই নীরব একটা অস্তিত্ব। আমি জানতে চাইলাম, এই ফুটেজ আর কোনো রুমে ধরা পড়েছে? সেনগুপ্ত সাহেব মাথা নাড়লেন। না, শুধু 404 নম্বর রুমে। আমরা অন্যান্য রুমের ফুটেজও চেক করেছি, কিন্তু কোথাও এমন কিছু ধরা পড়েনি। আমি ল্যাপটপটা বন্ধ করতে বললাম। আমার মনে তখন অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। প্রথমত, যদি এটা কোনো কর্মচারী বা বাইরের কারোর কাজ হয়, তাহলে তারা এতটা নিস্তব্ধভাবে কিভাবে ঢুকছে আর বেরোচ্ছে? আর সিসিটিভি ক্যামেরায় শুধু ছায়া কেন, স্পষ্ট ছবি কেন নয়? এই প্রশ্নগুলোর কোনো সহজ উত্তর ছিল না। আমি সিদ্ধান্ত নিলাম রুমটা নিজে গিয়ে পরিদর্শন করার। সেনগুপ্ত সাহেব আমাকে 404 নম্বর রুমের চাবি দিলেন। হোটেলের একজন নিরাপত্তা কর্মীকে আমার সঙ্গে দিলেন। লিফটে করে 4 তলায় উঠলাম। করিডোরটা বেশ শান্ত, অন্যান্য রুমের দরজা বন্ধ। এই 404 নম্বর রুমের সামনে দাঁড়িয়ে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি হলো, যেন রুমের ভেতর থেকে একটা হিমেল স্রোত বেরিয়ে আসছে। আমি চাবি দিয়ে দরজা খুললাম। ভেতরে ঢুকতেই একটা পুরনো বদ্ধ গন্ধ পেলাম। রুমটা যথেষ্ট বিলাসবহুল, কিন্তু একটা অদ্ভুত শূন্যতা যেন রুমটাকে ঘিরে রেখেছিল। আমি রুমের প্রতিটি কোণ খতিয়ে দেখতে লাগলাম। দেওয়াল, মেঝে, ছাদ, বাথরুম, সবকিছু। কোনো গোপন দরজা বা সুড়ঙ্গের চিহ্ন নেই। জানালাগুলো ভালোভাবে বন্ধ ছিল। সিসিটিভি ক্যামেরাটি সিলিংয়ের এক কোণে লাগানো ছিল। রুমের প্রায় পুরোটা জুড়ে নজর রাখতে পারত। নিরাপত্তা কর্মী আমার সাথে থাকলেও তার চোখেও একটা অদৃশ্য ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। আমি সেনগুপ্ত সাহেবকে অনুরোধ করলাম রুমের পুরনো রেকর্ডস দেখতে। এই 404 নম্বর রুমটা আগে কি জন্য ব্যবহৃত হতো, কারা কারা এই রুমে থেকেছে, কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছে কিনা, এই সব তথ্য। পরদিন সকালে সেনগুপ্ত সাহেব আমাকে একটা মোটা ফাইল দিলেন। সেই ফাইল ঘাঁটতে ঘাঁটতে একটা নির্দিষ্ট ঘটনা আমার চোখে পড়ল। প্রায় 15 বছর আগে এই রুম নম্বর 404-এ একজন ভদ্রলোক খুন হয়েছিলেন। তার নাম ছিল অরুণ সরকার। তিনি ছিলেন একজন ব্যবসায়ী। কোনো এক ব্যবসায়িক বিবাদের জেরে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। খুনি ধরা পড়েছিল এবং শাস্তিও পেয়েছিল। হোটেল কর্তৃপক্ষ সেই ঘটনাটিকে ধামাচাপা দিতে চেয়েছিল এবং রুমটিকে নতুন করে সাজিয়ে আবার চালু করেছিল। প্রথমবারের মতো আমার মাথায় একটা সংযোগ তৈরি হলো। খুন, অরুণ সরকার, এবং তারপর থেকে এই রুমে অদ্ভুত ঘটনা। এটা কি নিছকই কাকতালীয়, নাকি অরুণ সরকারের অতৃপ্ত আত্মা এখনও এই রুমে আটকে আছে? কিন্তু কেন এতদিন পর এই সিসিটিভি ফুটেজে ধরা পড়ছে? আমি আবার সেই সিসিটিভি ফুটেজ দেখতে বসলাম, এবার অরুণ সরকারের মৃত্যুর ঘটনাটি মনে রেখে। ছায়ামূর্তিটি বিছানার পাশ দিয়ে হেঁটে বাথরুমের দিকে যাচ্ছিল। আমি পুরনো ফাইল থেকে অরুণ সরকারের মৃত্যুর রিপোর্টটা দেখলাম। রিপোর্ট অনুযায়ী তাকে বিছানার পাশেই ছুরিকাঘাত করা হয়েছিল এবং তার মৃতদেহ বাথরুমের ভেতরে পাওয়া গিয়েছিল। এই তথ্যটা আমার রক্ত ঠান্ডা করে দিল। ছায়ামূর্তির গতিপথ, তার মিলিয়ে যাওয়ার জায়গা, সবকিছু অরুণ সরকারের মৃত্যুর ঘটনার সাথে হুবহু মিলে যাচ্ছিল। ব্যাপারটা কি এমন যে তার শেষ মুহূর্তগুলোই আধুনিক প্রযুক্তির ক্যামেরায় ধরা পড়ছে? যেন সিসিটিভি ক্যামেরাটা শুধু বর্তমান নয়, অতীতকেও কিছুটা হলেও ধারণ করছে। আমি আবার রুমে গেলাম। এবার আমার সঙ্গে একজন টেকনিশিয়ানকে নিলাম। সিসিটিভি ক্যামেরাটি পরীক্ষা করে দেখলাম। ক্যামেরাটি ছিল অত্যাধুনিক, হাই ডেফিনিশন, কোনো ত্রুটি নেই। কিন্তু তাও কেন শুধু আবছা ছায়া? আমরা রুমের ভিতরের তাপমাত্রা এবং তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র বা ইএমএফ পরিমাপ করার জন্য কিছু যন্ত্র আনলাম। ভৌতিক কার্যকলাপের ক্ষেত্রে প্রায়শই ইএমএফ রিডিংয়ে অস্বাভাবিকতা দেখা যায়। রাতে আমি একা রুম 404-এ থাকার সিদ্ধান্ত নিলাম। সেনগুপ্ত সাহেব প্রথমে রাজি হননি, কিন্তু আমার জেদের কাছে হার মানলেন। আমার সঙ্গে টেকনিশিয়ান বাইরে ছিল, ল্যাপটপে লাইভ ফুটেজ দেখছিল এবং অন্যান্য যন্ত্রের রিডিং নিচ্ছিল। রুমটা অন্ধকার। আমি বিছানায় শুয়ে রইলাম। চারিদিকে নীরবতা, শুধু আমার নিজের হৃৎপিণ্ডের ধুকফুক শব্দ শুনতে পাচ্ছিলাম। রাত প্রায় 1টা। ঠিক যেই সময়টাতে ছায়ামূর্তিটি দেখা যায়, আমার মোবাইলের স্ক্রিন বন্ধ ছিল, কিন্তু আলো নেভানোর আগে আমি ঘড়ির দিকে তাকিয়েছিলাম। হঠাৎই রুমের তাপমাত্রা কয়েক ডিগ্রি কমে গেল। আমার শ্বাস প্রশ্বাস যেন জমে যাচ্ছিল।
ইএমএফ রিডিংয়ের যন্ত্রটা বিকট আওয়াজ করে উঠল। রিডিং অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। ঠিক তখনই আমার চোখের সামনে বিছানার পাশে সেই আবছা কালো ছায়াটি দেখা গেল। এবার আরও স্পষ্ট। আমি উঠে বসলাম। ছায়াটি যেন আমার দিকে এক পলক তাকালো, তারপর ধীর পায়ে বাথরুমের দিকে এগোতে লাগলো। আমিও দাঁড়িয়ে পড়লাম। আমার মনে তখন ভয় আর কৌতূহল মেশানো একটা মিশ্র অনুভূতি। আমি ছায়াটিকে অনুসরণ করে বাথরুমের দিকে এগোলাম। বাথরুমের মধ্যে কোনো আলো ছিল না, কিন্তু ছায়াটি ভেতরে ঢোকে মিলিয়ে গেল, ঠিক যেখানে অরুণ সরকারের মৃতদেহ পাওয়া গিয়েছিল। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি দ্রুত বাইরে এসে টেকনিশিয়ানের কাছে গেলাম। সে কাঁপতে কাঁপতে বলল, স্যার, ফুটেজে আবার একই জিনিস দেখা গেছে এবং ইএমএফ মিটারটা পাগলের মতো আচরণ করছিল। পরের দিন সকালে আমি সেনগুপ্ত সাহেবের সাথে বসলাম। সমস্ত প্রমাণ তার সামনে রাখলাম, সিসিটিভি ফুটেজ, ইএমএফ রিডিং, এমনকি আমার নিজের অভিজ্ঞতা। সেনগুপ্ত সাহেব কিং কর্তব্য বিমূঢ়। তিনি বললেন, তাহলে কি সত্যি সত্যিই অরুণ সরকারের আত্মা? আমি বললাম, আমার যুক্তি হয়তো এটাকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু প্রমাণগুলো একটা অদৃশ্য শক্তির দিকেই নির্দেশ করছে। এমন শক্তি যা আধুনিক প্রযুক্তি দ্বারাও ধরা পড়ছে, কিন্তু বোঝা যাচ্ছে না তার কারণ কি। সে হয়তো তার শেষ মুহূর্তগুলো বারবার ফিরে আসছে বা কিছু বলার চেষ্টা করছে। আমি সেনগুপ্ত সাহেবকে বললাম যে এই রুমটি দীর্ঘদিনের জন্য বন্ধ করে দেওয়া উচিত, অথবা যদি সম্ভব হয় তাহলে রুমের একটি শুদ্ধিকরণ করা প্রয়োজন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একটি আত্মাকে শান্তি দিতে পারলে হয়তো এই ধরনের ঘটনা বন্ধ হতে পারে। সেনগুপ্ত সাহেব রাজি হলেন। তিনি রুম 404-কে স্থায়ীভাবে বন্ধ করে দিলেন এবং পরবর্তীকালে এটিকে একটি স্টোর রুম হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন, যেখানে কোনো অতিথিকে রাখা হবে না। তিনি আমাকে ধন্যবাদ জানালেন, যদিও আমরা এই ঘটনার কোনো সম্পূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে পারিনি। এই ঘটনাটি আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। আমি সবসময় যুক্তি এবং প্রমাণের উপর ভিত্তি করে কাজ করি, কিন্তু কিছু কিছু ঘটনা এমন হয় যা আমাদের প্রচলিত জ্ঞানকে ছাড়িয়ে যায়। সিসিটিভি ক্যামেরা, যা কিনা আধুনিক প্রযুক্তির চরম নিদর্শন, সেটাই এমন একটি জিনিসকে ধারণ করলো যা আমাদের চোখ বা কান সহজে ধরতে পারে না। অরুণ সরকারের আত্মা কি সত্যিই ছিল, নাকি এটা তার শেষ মুহূর্তের মানসিক চাপ যা কোনোভাবে প্রযুক্তির মাধ্যমে প্রতিফলিত হচ্ছিল? আমি নিশ্চিত নই, কিন্তু সেই রাতে রুম 404-এ যা ঘটেছিল তা আমার মনে চিরকালের জন্য এক অজানা ভয়ের ছাপ রেখে গেছে। এই ঘটনাটা আমাকে শিখিয়েছে যে আমাদের এই বিশাল পৃথিবীতে এমন অনেক কিছু আছে যা আমরা এখনো জানি না বা বুঝতে পারি না। প্রযুক্তি যত উন্নতই হোক না কেন, কিছু রহস্য চিরকাল অধরা থেকে যায়, এবং এই অধরা রহস্যগুলোই মাঝে মাঝে আমাদের সামনে এসে দাঁড়ায়, আমাদের যুক্তি আর বিশ্বাসকে চ্যালেঞ্জ করে। আর এই চ্যালেঞ্জগুলোই আমাদের মনে ভয়ের সঞ্চার করে, তাই না? সেই ভয় যা আমাদের পরিচিত জগতের বাইরে এক নতুন কিছুর অস্তিত্বের জানান দেয়। ধন্যবাদ অঞ্জয়দা, এমন এক অদ্ভুত এবং ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। ভাবুন তো বন্ধুরা, আমাদের চারপাশে এমন কত চোখ আছে যা আমরা দেখতে পাই না। সেই চোখগুলো কি আমাদেরই কোনো গোপন মুহূর্ত ধারণ করে রাখছে? আমাদের চারপাশে বসানো এই আধুনিক ক্যামেরাগুলো কি শুধু বর্তমান নয়, অতীতের কোনো অস্পষ্ট প্রতিচ্ছবিকেও ধরে ফেলছে? রুম নম্বর 404-এর সেই ছায়ামূর্তি কি শুধুই অরুণ সরকারের অতৃপ্ত আত্মা, নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে এই প্রযুক্তির আড়ালে? আজকের জন্য এটুকুই। আলো নিভিও না। শুভরাত্রি।